ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে আজ নির্বাচন কমিশন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ, স্থানীয় সরকার নির্বাচনের দাবি। এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি না। ইশরাকের মেয়র ইস্যুতে রিটের আদেশ কিছুক্ষণ পর নগর ভবনের সামনে আজও বিক্ষোভের ঘোষণা ইশরাক সমর্থকদের। হাটে না বসলেও খামারে কোরবানির পশু বেচাকেনা শুরু, গত বছরের চেয়ে দাম বেড়েছে প্রায় 10%। এক দশকে বাংলাদেশের চা রপ্তানি কমেছে 7 গুণ, আন্তর্জাতিক মান অর্জনে পিছিয়ে পড়ার অভিযোগ গবেষকদের। স্বাগত এখন বাজারে, সঙ্গে আছে মুজ্জুল হাফিজ। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে এনসিপি। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে চলমান সংকট দূর হতে পারে বলে আশাবাদ জানায় দলটি। এ সময় নির্বাচন কমিশনকে ত্রুটিপূর্ণ মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন একটি দলের এবং প্রার্থীর পক্ষ নিচ্ছে। আরও জানাচ্ছেন রকিবুল রাহাত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বহালের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছে বিএনপি। এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বর্তমান প্রেক্ষাপটে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ করে দলটির নেতারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলেন। অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। এই দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল 11টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার নির্বাচন দেওয়া এই নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়, সেই আস্থাটা আমরা রাখতে পারতেছি না। কারণ তারা পক্ষপাতমূলক আচরণ করছে, তারা সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি এবং তাদের যে গঠন প্রক্রিয়া সেখানেই ত্রুটি রয়েছে। এমনকি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করলে ইসি জনগণের আস্থাভাজন হবে বলেও মন্তব্য করেন এনসিপি নেতারা। এই সংকট থেকে বের হতে হলে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমে আসলে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে। এই সরকার, এই প্রশাসন, নির্বাচন কমিশন কতটুকু সক্ষম সেটাও আসলে প্রমাণ হবে, কারণ দীর্ঘদিন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন কিন্তু আসলে ছিল না। এবং লোকাল গভর্নমেন্টের ইলেকশনের মধ্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানকে আমরা শক্তিশালী করে বাংলাদেশে গত তিনটা যে ইলেকশন হয়েছে, যে সিস্টেমের মধ্য দিয়ে এসেছে এবং বাংলাদেশকে পঙ্গু করে দেওয়া হয়েছে, সেটা থেকে আমরা বাংলাদেশকে মুক্তির দিশা খুঁজতেছি। বিএনপিকে আরও দায়িত্বশীল আচরণ এবং নগর ভবন অবরুদ্ধ করে নাগরিক সেবা বাধাগ্রস্ত না করার আহ্বান জানায় এনসিপি। বৃহৎ রাজনৈতিক দল হিসেবে, প্রতিষ্ঠিত দল হিসেবে যেই ম্যাচুরিটি জনগণ তাদের কাছ থেকে আশা করে, তারা কিন্তু সেটা দেখাচ্ছে না। শাহবাগ বন্ধ হচ্ছে, নগর ভবন বন্ধ হচ্ছে, যমুনা ঘেরাওয়ের হুমকি দিচ্ছে, নানাভাবে দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। ফলে আমি বলবো যে সবাইকেই এই জায়গা থেকে সরে আসা উচিত। প্রশ্নের জবাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মুহাম্মদ এজাজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই বলেও জানান দলের শীর্ষ নেতারা। বরং কিছু কিছু রাজনৈতিক দল টেন্ডার না পেয়ে বিরুদ্ধ অভিযোগ তুলছে বলেও দাবি তাদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ ফের বিক্ষোভ করবেন তার সমর্থকরা। দাবি মেনে না নেওয়া হলে শহরের সকল নাগরিক সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউনিয়নের কর্মচারীরা। এদিকে নগর ভবনে দ্বিতীয় দিনের মতো ব্লকেট কর্মসূচিতে দিনভর বন্ধ ছিল নাগরিক সেবা। শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করার রিটের আদেশও দেওয়া হবে আজ। আরও জানাচ্ছেন সিউল আহমেদ। নগর ভবনের সামনে ষষ্ঠ দিনের মতো আন্দোলনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা।
এদিনও তালাবদ্ধ ছিল পুরো নগর ভবন, সাথে দ্বিতীয় দিনের মতো ব্লকেড। এতে গোলাপশাহ মাজার থেকে নগর ভবনের রাস্তা ছিল বন্ধ। সকাল 11টার পর থেকেই একে একে বিএনপির অঙ্গ সংগঠন, যুবদল, শ্রমিক দল যুক্ত হতে থাকে বিক্ষোভকারীদের সাথে। দাবি অনতিবিলম্বে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পাঠ করাতে হবে। একই সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন তারা। এই সরকার কেন তালবাহানা করছে? আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। ইশরাক ভাইয়ের মেয়র না ঘোষণা পর্যন্ত আমরা রাজপথে থাকবো, রাজপথ কাঁপাবো, জাহানের হবে দেখা যাবে। কোর্টের রায় আসছে, এখন আমাদের এই সুন্দর পরিবেশ করে আমাদের সুন্দর নগর ভবন গড়ার আমাদের লক্ষ্য, সেটা আমাদের বাধাগ্রস্ত করতেছে, তা আমরা রুখে দাঁড়াবো। দুপুরের পর বৃষ্টিতে থামেনি নগর ভবনের সামনের আন্দোলন। বৃষ্টির মধ্যে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় কনসার্ট। আইনের সমস্ত অধ্যায় পুঙ্খানুপুঙ্খানুভাবে সম্পূর্ণ করেই আদালত রায় দিয়েছে। যেই রায়ের আলোকে গেজেট হয়েছে, গেজেটের আলোকে শপথ করেই সেবার দায়িত্বে তিনি নিয়োজিত থাকবেন। এই রায়ের প্রতি সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কতিপয় উপদেষ্টার যে খামখেয়ালিপনা, যে বিড়ম্বনা, যে কালক্ষেপণ করছেন, সেটা আজকে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। পরে দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল ইউনিয়ন আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে। দাবি আদায় না হলে নগরের সকল সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। পরে আন্দোলন থেকে বুধবারের কর্মসূচি দেয়া হয়। জানানো হয় সিদ্ধান্ত না এলে কঠিন পদক্ষেপ নেবেন তারা। আমাদের দাবি মানলো কি মানলো না, এটা কালকে 10টা পর্যন্ত আমরা সময় দিলাম। এই 10টার মধ্যে যদি আমাদের দাবি না মানে, তাহলে সেই 10টার সময় আমরা কালকে কঠিন থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। এদিকে বুধবার ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিটের আদেশ দেওয়া হবে। সিউল আহমেদ, এখন, ঢাকা। টানা বৃষ্টিতে সিলেটে বেড়েছে নদ নদীর পানি। সুরমা ও কুশিয়ারা নদীর বেশ কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, জানাবেন এখন কি পরিস্থিতি আর আবহাওয়া অফিস কি বলছে? উজ্জ্বল, আমি রয়েছি সুরমা নদীর তীরে, একদম কিনব্রিজ এলাকা যেটিকে বলে, সেই বিখ্যাত এলাকায় আমরা রয়েছি। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, আসলে সুরমা নদীর পানি এই মুহূর্তে 3.59 সেন্টিমিটার এখনও বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানের ঢল এবং যে ভারী বৃষ্টিপাত, আপনি জেনে থাকবেন গতকাল কিন্তু প্রায় 200 মিলিমিটার অর্থাৎ 193.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টায়। এবং এই যে ভারী বৃষ্টিপাতের কারণে সিলেটে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং পিআইন এবং ধলাই নদ যেটি রয়েছে, অর্থাৎ জাফলং, সাদা পাথর সহ যে পর্যটন স্পটগুলো রয়েছে, সেখানে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, বেশ কয়েকটি গ্রামেও পানি ঢুকেছে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে এটি মূলত আসলে মেঘালয়ে অনেক বেশি বৃষ্টিপাত এবং যে টানা বৃষ্টিপাত হয়েছে, এই বৃষ্টিপাতগুলোর কারণেই কিন্তু এমন ঘটনা ঘটেছে। এবং যে মেঘ বৃষ্টি রোদের যে খেলা, সেটি আপনি দেখতে পাচ্ছেন যে একটু আগেও আমরা কিন্তু সকালে দেখেছিলাম যে কিছুটা রোদের ঝিলিক আমরা দেখেছিলাম, সেই সূর্যের হাসিটা মিলিয়ে গিয়েছে। এখন কিন্তু আবার আকাশে মন খারাপ, অর্থাৎ আবারও বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টিতে কিন্তু অনেকটাই চিন্তার ভাঁজ এখন সিলেটবাসীর মনে যে আবার কখন বন্যা চলে আসে। কারণ আপনি জানেন যে 2022 সালের পর থেকে কিন্তু টানা কয়েক দফা বন্যা হয়েছে। 2022, 23, 24 কিন্তু
আমরা বন্যা দেখেছি। এবারও কিন্তু সিলেটবাসী আশঙ্কার মধ্যে আছেন যে আসলে বন্যা হয়ে যায় কিনা না, কারণ বিভিন্ন পয়েন্টে কিন্তু বিশেষ করে কানাইঘাট যে পয়েন্টটি রয়েছে সেই সুরমা পয়েন্টেও কিন্তু 2.59 সেন্টিমিটার মাত্র বাকি রয়েছে, অর্থাৎ 2.59 সেন্টিমিটার নিচ দিয়ে এখন বিপদসীমা নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে 3.59 সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে। তবে এই ধরনের বৃষ্টিপাত যদি চলতে থাকে, অর্থাৎ ভারী বৃষ্টিপাত, তাহলে কিন্তু এটি আশঙ্কার বিষয় যে বন্যা হয়তো বা চলেই আসতে পারে। গতকাল যেমনটি হয়ে আমরা দেখেছিলাম যে সিলেট নগরীর প্রায় 20 থেকে 25টি এলাকা কিন্তু জলাবদ্ধতার আক্রান্ত হয়েছে, এবং জলাবদ্ধতার কারণে কিন্তু মানুষজনের যে চলাচল এবং নির্ভীক যে চলাচল সেই চলাচলে অনেকটাই বেগ পেতে হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই ধরনের পরিস্থিতির কারণে কিন্তু সিলেটবাসী সবসময় আতঙ্কের মধ্যে থাকেন, অনেক বেশি ক্ষয়ক্ষতি হয় এবং সাধারণ মানুষ থেকে দোকানপাট ব্যবসা বাণিজ্য সব কিছুই কিন্তু ক্ষতির শিকার হয়। তো এমন একটি পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা রয়েছি। আসলে কোন সময় আসলে এই উজানি ঢল এবং ভারী বৃষ্টিপাত চলে আসে, এবং এটির কারণে এখনও কিন্তু মানে অজোর ধারায় বৃষ্টি হচ্ছে। তো এই ছিল সিলেটের বৃষ্টিপাত এবং বন্যার সার্বিক পরিস্থিতি। সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। এদিকে বরিশালে তেঁতুলিয়া নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রতিনিয়ত ভাঙনের কবলে মেহেন্দিগঞ্জ উপজেলার 3টি ইউনিয়নের 9 কিলোমিটার এলাকা বিলীন হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ অসংখ্য ঘরবাড়ি আর ফসলের জমি। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন ঠেকাতে 728 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। তেঁতুলিয়া নদীর তীব্র ভাঙনের কবলে বরিশালের মেহেন্দিগঞ্জ বিলীন হয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ অসংখ্য ঘরবাড়ি আর ফসলি জমি। ফাটল দেখা দিয়েছে মসজিদ আর কবরস্থানের দেয়ালেও। মেহেন্দিগঞ্জের মূল সড়ক ছিল এই নদীতে বিলীন হয়ে গেছে, এবং কি এই যে পাশে মসজিদ 200 বছরকার পুরানো মসজিদ ফাটল ধরে গেছে। এই তেঁতুলিয়া নদীতে আমাদের সব বিলীন করে লয়ে গেছে। আমাদের ঘর বাড়ি, মসজিদ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল সব চলে গেছে নদীর গর্ভে। এখন আমাদের সরকার যদি বাঁচাইতে পারে। একই অবস্থা তেঁতুলিয়া নদীর দক্ষিণ উলানিয়া, চাঁদপুর ও মেহেন্দিগঞ্জ সদর উপজেলা জুড়ে। শীতে কিছুটা শান্ত থাকলেও বর্ষায় ভয়ঙ্কর রূপ নেয় এই ভাঙন। চলতি বছরের মার্চ থেকে ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছেন শত শত মানুষ। আর ভাঙনের ঝুঁকিতে শতাধিক স্থাপনা, ঘরবাড়ি ও আশপাশের এলাকা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে একাধিকবার জিওব্যাগ ফেলা হলেও মেলেনি স্থায়ী সমাধান। ফলে শুধু খরচ হয়েছে সরকারি অর্থ। শত শত বাড়িঘর ভেঙে নিয়েছে, এবং সুপারি বাগান এবং বিল, কৃষি জমি এবং বাড়িঘর অনেকেরই ভাঙিয়ে নিয়ে গেছে নদীতে। 4 বছরের ব্যবধানে প্রায় 1.5 কিলো নদী ভেঙে স্কুলের কাছাকাছি চলে আসছে। এই হাই স্কুল, চারতলা ভবন এগুলা এই নদীর এককালে নিকটেই, যাতে অতি দ্রুত যদি সরকারি বাজেটের কোনো কাজ না হয় তাহলে আমরা বিতাড়িত হয়ে যাইতে বোকা। ছোটবেলা আমরা নদী দেখছি এককালে বোলার কাছার থেকে ইলিশিয়া নদী, এখন ভাঙতে ভাঙতে আমাদের এই তেঁতুলিয়া নদী সংলগ্ন হয়ে গেছে। সরকারের কাছে দাবি জানাই, সাহারানোর কাছে আমাদের আকুল আবেদন যে আমাকে কিছু সাহায্য করেন, না আমাদের বাঁচার কোনো তাগিদ নাই, আমাদের যা আছে ও নিয়ে যাইব। বরিশাল তথা উপকূলীয় এলাকার নদীগুলো বেশ প্রশস্ত হয়ে থাকে, যা কয়েক কিলোমিটার পর্যন্ত হতে দেখা যায়। এসব নদীতে বাঁকের সংখ্যাও অনেক, থাকে প্রচণ্ড স্রোত। প্রতি বছর অসংখ্য ঘূর্ণিঝড়ে এসব নদী ভাঙন কবলিত হয়ে থাকে। যেমন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার এই তেঁতুলিয়া নদী। নানা কারণে নদীটি এখন বেশ ভাঙন কবলিত। যেভাবে কোনো একটা নদী ভাঙনের ক্ষেত্রে প্রজেক্ট নেওয়া দরকার, ঠিক সেভাবে আপনার নেওয়া হয় না। দেখা যায় রিঅ্যাক্টিভ নেচারে কিছু একটা হয়েছে, সঙ্গে সঙ্গে সেখানে আপনার একটা প্রজেক্ট নেওয়া হয় এবং অনেক টাকা নষ্ট করা হয়। এতে করে কিছু ঠিকাদার এবং অসাধু কর্মকর্তা কর্মচারীরা হয়তো লাভবান হয়, কিন্তু কাজের কাজ কিছু হয় না। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন ঠেকাতে 728 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে স্থায়ী সমাধান সম্ভব। আর জেলা প্রশাসক বলছেন নদীর এক পাশে চর পড়ায় অন্য পাশ ভাঙনের কবলে পড়েছে। এতে চরের বালু কাটার উদ্যোগ নেওয়া হয়েছে বলছেন কর্মকর্তারা। এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড তথা পানি সম্পদ মন্ত্রণালয় গুরুত্ব সহকারে কাজ করতেছে। 728 কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প আমরা প্রণয়ন করে
পানি উন্নয়ন বোর্ডের যে আমাদের হেড অফিসে দাখিল করেছি। আমরা আশা করতেছি যে এই প্রকল্পটা যদি অনুমোদন হয়, এই 9 কিলোমিটার অংশের নদী ভাঙ্গন রোধ হবে। পাশাপাশি যে জায়গাটুকু আপনার সাদিকপুর ইউনিয়নের অপোজিটে যে চর পড়েছে, সেখানে আমরা বিআইডব্লিউটি এর মাধ্যমে সেখানে একটা ড্রেজিংয়ের ব্যবস্থার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সার্ভে টিম এখানে এসছে, তারা দেখেছে সেখানে কীভাবে ড্রেজিং করা যায়, তাহলে স্রোতটা একটু যদি কমে যায় তাহলে এখানে ভাঙনের প্রবণতা একটু কমে যাবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে শুধুমাত্র তেঁতুলিয়া নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে 1.5 লাখের বেশি মানুষ। আর এই নদী ভাঙন ঠেকানো গেলে রক্ষা করা যাবে প্রায় 4.5 কোটি টাকার সম্পদ। স্থানীয়দের মতে 2022-23 সালের বর্ষায় এই তেঁতুলিয়া নদীর ভাঙন হয়েছিল সবচেয়ে তীব্র। উপজেলা সদর এবং পৌরসভা থেকে এই নদীর দূরত্ব এখন মাত্র 1 কিলোমিটার। প্রতিনিয়ত কিন্তু এই দূরত্ব কমছেই। এই ভাঙন এখনই যথাযথভাবে ঠেকানো না গেলে একসময় মেহেন্দিগঞ্জের অস্তিত্ব থাকবে না, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। ফেরদাউস সোহাগ, এখন, মেহেন্দিগঞ্জ, বরিশাল। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। ঈদুল আজহা উপলক্ষে এখন পর্যন্ত পশুর হাট না বসলেও চট্টগ্রামের খামারগুলোতে পশু বেচাকেনা বাড়তে শুরু করেছে। পছন্দ করে অনেকেই দিয়ে যাচ্ছেন বুকিং, যদিও খামারিরা বলছেন উৎপাদন খরচ বাড়ায় এবার পশুর দাম বেড়েছে 10%। আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। ঈদ ঘিরে এরই মধ্যে ব্যস্ততা বেড়েছে চট্টগ্রামের পশুর খামারগুলোতে। ভালো দামের আশায় নিজের শখের গরুগুলোকে আকর্ষণীয় করে তুলতে ব্যস্ত খামারিরা। ইতোমধ্যেই শুরু হয়েছে পশু বেচা বিক্রি। ঝামেলা এড়াতে আগে ভাগে খামারে এসে গরু দেখছেন অনেকে। পছন্দ হলে বুকিং দিয়ে রাখছেন কেউ কেউ। রিকোয়েস্ট করতেছে আর কি, একটু যাতে কম দিয়ে দেয়, ওনাদের খরচ বেশি বলতেছে, ওই জন্য একটু সময় নিচ্ছে, দেখি রিকোয়েস্ট করে নিতে পারি। আমরা আগে নিয়ে নিচ্ছি তো, একটু মনে করেন এই হাট থেকে না নিয়ে এবার ট্রাই করতেছি, এগুলো থেকে নিয়ে একটু দেখি কেমন হয়। এমনি গরু এখানে অনেক ভালো আছে, দাম আছে মোটামুটি। গোখাদ্যের দাম তো বেশি, সেই অনুপাতে দামটা ঠিকই আছে। 2015 সালে চট্টগ্রামে পশু কুরবানি হয় 5 লাখ। 2024 সালে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় 8,19,000-এ। অন্যদিকে এবার সরবরাহ কিছুটা কম থাকায় স্থানীয়ভাবে প্রস্তুত করা হয়েছে 8,60,000 গবাদি পশু। ঘাটতি রয়েছে প্রায় 35,000। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী চট্টগ্রামে ছোট বড় মিলিয়ে 14,256টি খামার রয়েছে। এছাড়া অস্থায়ীভাবে গড়ে উঠেছে বেশ কিছু খামার, যেখানে 3 পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে মৌসুমি খামারিরা কুরবানির পশু সংগ্রহ করছেন। ফলে ঘাটতি পূরণে কোনো ধরনের সমস্যা হবে না বলছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা। কাঁচা ঘাসের সরবরাহটা এখানে কম, অনেকেরই কাঁচা ঘাস কিনে খাওয়াতে হয়। এখানে অনেকের যাদের এখানে কাঁচা ঘাসের প্লট আছে, যারা কাঁচা ঘাস তৈরি করে, তারাই ভালো করতেছে। এখানে চারণভূমির অভাবে এবং অন্যান্য আদার্স ফ্যাসিলিটিসের কারণে কিছুটা গরু খামার এখানে কমে গেছে, কিন্তু এখনও এখানে এলাকাতে অনেক বড় বড় খামারে আছে। কুষ্টিয়া, পার্শ্ববর্তী বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এসব এলাকা থেকে গরু আসে। এই ঘাটতি চাহিদাটা আমরা এভাবে ফিল আপ করে থাকি। না, আমাদের আসলে খাদ্যের দামের কারণে কিছু একটু অনুৎসাহিত হয়, কারণ খাদ্যের দামটা অনেক বেড়ে গেছে। গেল বছরের চেয়ে এবছর কোরবানির পশুর দাম 10% পর্যন্ত বেড়েছে। গোখাদ্যের দাম অস্বাভাবিক হারে বাড়ায় এবং পশু মোটাতাজা করতে বেশি অর্থ খরচ হওয়ায় এবার দাম কিছুটা বেশি বলছেন খামারিরা। দাম একটু বেশি হবে, কারণ হলো গতবারে ভুসির রেটটা একটু কম ছিল, তবে এবার প্রতি বছরে নিয়ে এবারও আমাদের ভুসির দামগুলো বাড়তেছে। আমাদের এখানে সর্বোচ্চ 4 থেকে 4.5 লাখের মধ্যে গরু আছে, অ্যান্ড দেন সর্বনিম্ন আপনার 41 পর্যন্ত আছে। স্বাভাবিকভাবে গত বছর তুলনায় এবছর একটু গরুর দাম একটু বৃদ্ধি পাবে সব জায়গায়, আমাদের না শুধু, সব জায়গায়, চিরাঙের সব জায়গায় বৃদ্ধি পাচ্ছে। গেল বছরের তুলনায় এবার চট্টগ্রামে কুরবানিদাতা বেড়েছে 67,297 জন। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম।
চাহিদার বিপরীতে সরবরাহ সংকটে ঝালকাঠির বাজারে বাড়তি মাছের দাম। বেশিরভাগ মাছের দাম বেড়েছে 20 থেকে 50 টাকা। বিস্তারিত জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী আলামিন তালুকদার। আলামিন, জানাবেন বাজারে মাছের সরবরাহ সংকটের কারণ কি, কোন মাছ কত দরে বিক্রি হচ্ছে? ধন্যবাদ উজ্জ্বল। আপনি জানেন ইলিশের প্রজনন নিরাপদ করতে বর্তমানে সাগরে 58 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। সে কারণে সমুদ্রে কিন্তু অন্যান্য মাছ ধরাও বন্ধ রয়েছে। এ কারণে বাজারে ইলিশ সহ সামুদ্রিক মাছের সরবরাহ একেবারে নেই। তবে কিছু কিছু হিমায়িত সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে, পাশাপাশি স্থানীয় বিভিন্ন প্রজাতির চাষের মাছ পাওয়া যাচ্ছে। তবে সামুদ্রিক মাছের সরবরাহ বন্ধ থাকায় অন্যান্য যে সমস্ত মাছ বাজারে বিক্রি হচ্ছে তার দাম কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী। উজ্জ্বল, আজকের বাজারে বিক্রি হচ্ছে এমন কিছু মাছের দাম আমি জানিয়ে দিচ্ছি। আজকের বাজারে চাষের পাবদা মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে। চাষের যে শিং মাছ রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা দরে। চাষের কই মাছ পাওয়া যাচ্ছে কিছু বাজারে, সেগুলো বিক্রি হচ্ছে 250 থেকে আকার বেঁধে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবচেয়ে যেটি বেশি পাওয়া যায় পাঙাশ মাছ, সেটিও কিন্তু একেবারে 20-30 টাকা বেড়ে আজকের বাজারে 200 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি তেলাপিয়া মাছ রয়েছে, সেটিও 180 থেকে আকার বেঁধে বিভিন্ন তেলাপিয়া 300 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। আকার বেঁধে রুই মাছ কিন্তু 260 থেকে 330 টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি বিভিন্ন প্রজাতির পোয়া মাছ আজকের বাজারে দেখা গেছে, সেগুলো বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা কেজি দরে। এবং কিছু কিছু ইলিশ মাছ বাজারে পাওয়া যাচ্ছে, সেটি ছোট আকারের ইলিশ মাছ 800 টাকা এবং মাঝারি সাইজের ইলিশ মাছ সেটি কিন্তু বিক্রি হচ্ছে 1600 টাকা কেজি দরে। এবং বাজারে বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছ রয়েছে, সেটি 600 টাকা থেকে শুরু করে 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে সমস্ত কার্প জাতীয় মাছ রয়েছে সে সমস্ত মাছও কিন্তু 200 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উজ্জ্বল, আগামী মাসের 11 তারিখ এই মাছ ধরার যে নিষেধাজ্ঞা সেটি উঠে যাবে। তখন কিন্তু সামুদ্রিক মাছ সহ ইলিশ মাছ বাজারে উঠতে শুরু করবে, তখন কিছুটা দাম কমবে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে বাজার যদি আসলে নিয়মিত মনিটরিং করা হতো সেক্ষেত্রে কিছু মাছের দাম আরো কিছুটা নিয়ন্ত্রণে থাকতো, এমনটি বলছেন ক্রেতারা। আর বিক্রেতা বলছেন বাজারে মাছের সরবরাহ কমে যাওয়ায় তারা একটু বেশি দামে মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। উজ্জ্বল, ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মাছ বাজার পরিস্থিতির সবশেষ। আলামিন তালুকদার জানাচ্ছিলেন ঝালকাঠির মাছ বাজারের খবর। জ্যৈষ্ঠ শুরুতেই রসালো ফলে ভরে উঠেছে নারায়ণগঞ্জের আড়তগুলো। গ্রীষ্মকালীন বিভিন্ন ফল মিললেও চাহিদা বেশি আম ও লিচুর। ফল বেচা কেনার আরও খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী এমরান আলী সজীব। সজীব, জানাবেন কোন ফল কত টাকায় বিক্রি হচ্ছে আর দাম নিয়ে পাইকার ও ক্রেতারা কি বলছেন? জি, আমি নারায়ণগঞ্জের কালীবাজারের চারারগোপের এই আড়তটি নারায়ণগঞ্জের অনেক পুরাতন একটি আড়ত। এখানে কিন্তু সকাল থেকেই পাইকাররা বিভিন্ন ধরনের ফল বেচাকিনিতে ব্যস্ত থাকেন। পাশাপাশি এই আড়তটি নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের স্থানীয় ব্যবসায়ী সহ দেশের বিভিন্ন ব্যবসায়ীদের কাছে কিন্তু সরবরাহের গুরুত্বপূর্ণ একটি কারণ এইটির পাশে কিন্তু নদী রয়েছে এবং সড়ক পথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা রয়েছে। তো আমি আজকে এখানে এসে যেটি দেখতে পেয়েছি, মৌসুমের অনেক ফলই কিন্তু এই বাজারে উঠতে শুরু করেছে। তার মধ্যে আম রয়েছে, জাম রয়েছে, কাঁঠাল, লিচু রয়েছে। তা সরবরাহের কথা যেটি আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন যে সরবরাহ স্বাভাবিক রয়েছে, কিন্তু গতকাল যেহেতু নারায়ণগঞ্জে বৃষ্টি হয়েছে, নারায়ণগঞ্জ আশেপাশের এলাকাগুলোতে বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আজকে এখানে ক্রেতার সমাগম অনেকটাই কম রয়েছে, যার কারণে দামটাও অনেকটা কম রয়েছে বলে। মৌসুমী ফলের দামের ব্যাপারে যদি একটু আপনাদেরকে জানাই, আজকে এখানে বিভিন্ন জাতের আম, যেমন আপনার হিমসাগর, ল্যাংড়া, গুটি, চোষা, এই ধরনের আমগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি 40 থেকে 60 টাকা করে। এছাড়াও ডাব বিক্রি হচ্ছে 100 পিস করে ডাব, প্রতি 100 পিস ডাব বিক্রি হচ্ছে 12,000 টাকা করে। তার মানে এক পিস ডাবের দাম 120 টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে, যেটি কিনা খুচরা বাজারে গিয়ে দাম আরো প্রায় 10 থেকে 20 টাকা করে বেশি বিক্রি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো এছাড়াও এখানে কলা বিক্রি হচ্ছে প্রতি পণ 400 থেকে 600 টাকা। এছাড়া লিচু বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকা শতকে, যেটি কিনা খুচরা বাজারে গিয়ে আরো প্রায় 50 থেকে 100 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। এছাড়া আমি
আমি যদি আরেকটু বলতে চাই যে মৌসুমী ফলের মধ্যে কিন্তু আরো যে সমস্ত ফল আছে, কাঁঠালও কিন্তু রয়েছে এখানে, আসতে শুরু করেছে আস্তে আস্তে। তবে আমের সরবরাহ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, সেই পরিমাণে কিন্তু ক্রেতা এখানে নেই। তো এই পাশাপাশি আরো একটি বিষয় আমি একটু জানাই যে এই বাজারে প্রতিদিন গড়ে 80 থেকে 1 কোটি টাকার ফল কিন্তু কেনাবেচা হয় বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো আপনারা আমার পেছনে আপনারা একটু দেখতে পাবেন যে সকাল থেকেই যে ব্যবসায়ীরা আসছেন এখানে এবং বেশ ব্যস্ত সময় পার করছেন এবং দর কষাকষি করে যার যার চাহিদা অনুযায়ী কিন্তু ফল তারা কিনে নিয়ে যাচ্ছেন। নারায়ণগঞ্জ থেকে ফল বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমরান আলী সজীব। বাংলাদেশ বিশ্বের অন্যতম চা উৎপাদনকারী দেশ হলেও আন্তর্জাতিক বাজারে চা রপ্তানিতে এখনও অর্জিত হয়নি কাঙ্ক্ষিত সাফল্য, বরং দিন যত যাচ্ছে ততই রপ্তানিতে পিছিয়ে পড়তে হচ্ছে। চা উৎপাদন ও রপ্তানি প্রক্রিয়া জটিলতা ও কাঠামোগত সমস্যার কথা বলছেন বিশ্লেষকরা। যদিও চা বোর্ডের মতে ধীরে ধীরে চা রপ্তানিযোগ্য পণ্যে পরিণত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আন্তর্জাতিক চা দিবসে গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। এক কাপে মেলে ইতিহাস, সংস্কৃতি আর হৃদয়ের কোমলতার অনুপমা স্বাদ। এই চা একসময় বাংলাদেশের অর্থকরী ফসলের মধ্যে অন্যতম ছিল, আন্তর্জাতিক বাজারেও ছিল সাফল্যের দাপট। কিন্তু বিগত কয়েক বছরে দেশের চা শিল্পে যে কালো মেঘ দেখা দিয়েছে তা এখন আরও ভারী হচ্ছে। বিশ্ববাজার থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। সূচক বিশ্লেষণ করলে দেখা যায় বিশ্বের চা বাণিজ্যে বাংলাদেশের অবস্থান বেশ টলমলে। রপ্তানিকারক দেশ হিসেবেও অতীত অর্জনে পড়েছে ভাটা। গত এক দশকে রপ্তানি কমেছে অন্তত 7 গুণ থেকেও বেশি। সংশ্লিষ্টরা বলছেন শ্রমের মজুরি, কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়া সহ উৎপাদন খরচ বৃদ্ধি মূলত এই শিল্পের দুরবস্থার কারণ। প্রোডাকশন কমায় সবাই মানে কোয়ালিটির দিক দিয়ে মনোযোগ দিতেছে, কিন্তু তারপরেও ওই আশানুরূপ মূল্য কেউ পাইতেছে না। প্রাইসটা আছে আপনার এভারেজ, ন্যাশনাল এভারেজ 205 টাকা, বাট সিওপি কিন্তু আর ওই 205 টাকা 60 টাকা না, 210 টাকা 20 টাকা সিওপি। সো সবারই কিন্তু লস হচ্ছে। সিন্স লাস্ট 5-7 ইয়ার্স ডিমান্ডের সাপ্লাই নিয়ে আমার মনে হয় কেউ ওইটা ফোকাস করতেছে না। বিশ্লেষকরা বলছেন চায়ের গুণমান ও প্রক্রিয়াজাতকরণে এখনও রয়েছে আধুনিক প্রযুক্তির অভাব। অনেক উৎপাদক এখনও প্রথাগত পদ্ধতিতে চা তৈরি করেন, যা আন্তর্জাতিক মান পূরণে ব্যর্থ হয়। এই খাত সংশ্লিষ্ট সকলকে নিয়ে সমস্যা সমাধানের পরামর্শ তাদের। বিভিন্ন ধরনের চা মার্কেটে চলে আসছে, সেক্ষেত্রে গুণগত মানের অনেক সমস্যা হচ্ছে। চা শ্রমিক আছে, সেই শ্রমিকদেরও আমাদের মানে অনেক ধরনের তাদের প্রবলেম দেখা দিচ্ছে। প্রাইস ভালো পেতে হলেই আপনাকে এক্সপোর্টে যেতে হবে, কারণ এক্সপোর্টে যদি আপনি না যান ডিমান্ড ক্রিয়েট হবে না। এবং গুণগত মান, আমি বারবারই বলছি যে চায়ের যে গুণগত মানের বিষয়টা সেটাকে খেয়াল রাখতে হবে। এদিকে চা বোর্ড জানালো বিগত 3 দশকে চীন, ভারত বা কেনিয়ার মতো দেশগুলো তাদের চা আন্তর্জাতিকভাবে সুপরিচিত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে, যে ক্ষেত্রে বাংলাদেশ এখনো পিছিয়ে। এমন বাস্তবতায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির জন্য প্রয়োজন টেকসই পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন। যে চাগুলো এক্সপোর্ট হয় ওদের অ্যাভারেজ প্রাইস ধরেন $1.2, $1.3, মানে হচ্ছে 140 টাকা 50 টাকা। আমাদের কস্ট অফ প্রোডাকশন 220 টাকার উপরে। তো আমাদের কস্ট অফ প্রোডাকশন কমাতে হবে অথবা কোয়ালিটিটাকে ইমপ্রুভ করতে হবে। চায়ের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং উন্নয়ন, ব্র্যান্ডিং সহ নতুন বাজার অনুসন্ধান করতে পারলে বাংলাদেশের চা শিল্প যেমন ফিরে পাবে তার অতীত ঐতিহ্য, তেমনি বাড়বে রপ্তানিও। গুলজার আহমেদ, এখন সিলেট। চৈত্র থেকে আষাঢ় পর্যন্ত উপকূলের নদ নদীতে মশারি জালে শিকার করা হয় গলদা ও বাগদা চিংড়ির রেণু। মূলত সাধারণ মানুষের অজ্ঞতা ও দরিদ্রতার সুযোগকে কাজে লাগিয়ে গড়ে তোলা হয়েছে একটি রেণু সিন্ডিকেট, যার প্রশাসনের নজর এড়িয়েই চালাচ্ছে মশারি জালে রেণু শিকারের মহাযজ্ঞ। এক্ষেত্রে প্রশাসনের দুর্বলতাকেই দুষছেন অনেকেই। রেণু সিন্ডিকেট নিয়ে জিয়াদ মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। উপকূলীয় নদ নদীতে নির্বিচারে চলছে রেণু শিকার। এ কাজে মশারি জাল ব্যবহারের কারণে প্রতিদিনই ধ্বংস হচ্ছে নানা প্রজাতির মাছের লার্ভা, ডিম সহ অন্যান্য জলজ প্রাণী। বরগুনা নদী তীরবর্তী এলাকা ঘুরে দেখা যায় রেণু শিকারীদের বেশিরভাগই শিশু কিশোর, যাদের অনেকেই সিন্ডিকেটের দেয়া দাদনের দুষ্টচক্রে আটকে পড়েছেন। মৎস্য বিশেষজ্ঞরা জানান সিন্ডিকেট বন্ধ হলে মিলবে সুফল। আমরা তো গরিব মানুষ, এই জন্য মানে নাও যাওয়া করতে পারি না, তার জন্য গদির থেকে দাদন নিয়ে আমরা এগুলো করি। মাছ চালান না দিলেই বন্ধ হইবে, আর বা যদি বাইকেরা চালান দেয় হইলে আমরা মাছ বেচতে পারবো।
আর নইলে পারবো না। ছোট ছোট ছেলে মেয়ে যারা চাইল্ড লেবারের মধ্যে পড়বে এবং একই সাথে মহিলা, তাদেরকে কম পারিশ্রমিক দিয়ে তাদেরকে এই ছোট রেণু শিকারের কাজে প্রলোভন দিয়ে থাকে এবং এই কাজটি করিয়ে থাকে। তো আমাদেরকে মৎস্য অধিদপ্তর সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে সঠিকভাবে তদারকি করে এই চক্রকে ভাঙতে হবে। কয়েক ধাপে এই সিন্ডিকেটের কার্যক্রম পরিচালিত হয়। প্রথমে শিকারীদের কাছ থেকে 100 থেকে 150 টাকায় বাগদা ও গলদা রেণু কিনে মহাজনের কাছে বিক্রি করেন হকাররা। এরপর পাইকাররা বাড়তি দরে মহাজনদের গদি থেকে রেণু কিনে সরবরাহ করেন মোকামে। অবৈধ রেণু শিকারীদের ঠেকাতে অভিযানে নেমে হামলা শিকার হতে হয় মৎস্য বিভাগের কর্মকর্তাদের, যার নেপথ্যে থাকে প্রভাবশালী সিন্ডিকেট। পুরুষ মহিলার এখানে ইস্যু আছে, মহিলা ম্যাক্সিমাম ধরে। তো আপনি সব সময় তাদের বিরুদ্ধে 100 ভাগ প্রয়োগ করা খুব মুশকিল হয়ে পড়ে। প্রতিদিনই আহরণ করে জোয়ারের সময়। তো আমাদের ম্যান পাওয়ার একটা অবস্ট্যাকেল, এবং এটা নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে তারা কাজগুলো করে। অনুসন্ধানে নেমে সদরের লতাকাটা খেয়াঘাটে হাতে নাতে ধরা পড়ে সিন্ডিকেটের সদস্য। এ সময়ে 25,000-এর মতো রেণু মৎস্য বিভাগের নির্দেশনায় অবমুক্ত করা হয়। জেলার সবচেয়ে বড় মোকামের খোঁজে পাথরঘাটায় যাওয়ার পথেই দেখা যায় মোটরসাইকেলে করে রেণু সরবরাহ করছে সিন্ডিকেটের আরেক সদস্য। তাকে থামানো হলে কয়েক মিনিটের মধ্যেই হাজির হন চরদুয়ানি সিন্ডিকেটের হোতারা। সব দেয় আমার অফিস, সব দেবে। তেল খরচটা আমরা দিব। আপনার পরিচয় দিচ্ছেন না ভাইজান নেন। অনুসন্ধানে দেখা যায় বরগুনায় প্রায় 30টির বেশি গদি রয়েছে। আমতলীর পচা কোরালিয়ার জালাল, বগির মোহাম্মদ মতি, কালমেঘা এলাকার মোহাম্মদ মোস্তফা মৃধা সহ তালতলী উপজেলা ও বামনায় প্রভাবশালীরা গড়ে তুলেছেন শক্তিশালী সিন্ডিকেট। অন্যদিকে সদরের ফুলঝুরি এলাকায় ঘরে ঘরেই চলে অবাধে রেণু বেচাকেনার কার্যক্রম। এমনকি সিন্ডিকেট সদস্যরা নিজ মুখেই স্বীকার করেন বিষয়টি। শানু মেম্বার আছে, সুমন আর আছে সুনীল বাবু, আমরাই 6-7 মিলিয়া 5 মিলিয়া আমরা 5 জন ব্যবসাতেছি। ভালো হলো যে আমাদের নলেজে আসছে। এবার এটা পরিবহনের সাথে কারা জড়িত বা টোটাল সিন্ডিকেট সংগ্রহ থেকে শুরু করে এই গদি পর্যায় পর্যন্ত কারা এটার সাথে জড়িত আছে এগুলো যাচাই বাছাই করে তাদের তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আভিযানিক ব্যবস্থা নেওয়া হবে। সিন্ডিকেট চক্র বরগুনা থেকে প্রতিদিন লাখ লাখ রেণু পিরোজপুরের রুট ব্যবহার করে পাঠিয়ে দেয় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে। এসব রুটে নজরদারি বৃদ্ধির পাশাপাশি পদক্ষেপের কথা জানান মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। যারা পাচার করে এবং যারা অবৈধভাবে ধরে, এমনকি যারা অবৈধ জাল ব্যবহার করে, এই আইন লঙ্ঘনকারীকে আমরা কঠোরভাবে দমন করতে চাই। রেণু শিকার বন্ধে প্রশাসন সবসময় থাকে কঠোর অবস্থানে। তবুও সিন্ডিকেটের দুষ্টচক্রে কখনোই বন্ধ হয় না রেণু শিকার, যা দেশের সামগ্রিক মৎস্য খাতের জন্য হুমকি স্বরূপ। তাই মৎস্য গবেষক এবং সচেতন মহল বলছেন, প্রান্তিক পর্যায়ে শিকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুরোপুরি বন্ধ করতে হবে রেণু সিন্ডিকেট। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা। 87 ঘন্টার ভারত পাকিস্তান যুদ্ধে জয়ী কে, এ বিষয়ে দ্বিমত থাকলেও বিশ্লেষকদের দাবি সবচেয়ে বেশি লাভবান হয়েছে পাকিস্তান সামরিক বাহিনী। জনসমর্থনের পাশাপাশি সেনাবাহিনী বন্দনায় ব্যস্ত পাকিস্তানিরা। তবে এ সমর্থন কতদিন অব্যাহত থাকবে তা নিয়ে রয়েছে শঙ্কা। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন। 9 মে 2023 রাজপথে লাখো পিটিআই সমর্থকের সঙ্গে সংঘর্ষে জড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিক্ষোভকারীদের অভিযোগ, সেনাবাহিনীর নির্দেশেই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। তাই হামলা চালানো হয় রাওয়ালপিন্ডির সেনানিবাসে। দাঙ্গার মধ্যে সামরিক স্থাপনায় ছড়িয়ে দেয়া হয় আগুন। ঠিক 2 বছর পরের চিত্র এটি। রাজধানীতে লাখো জনতার হাতে পাকিস্তানের পতাকা, কণ্ঠে সেনাবাহিনীর বন্দনা। কারণ ভারতের বিরুদ্ধে যুদ্ধে দৃঢ়চিত্তে লড়ে গেছে সেনারা। ফলে 87 ঘন্টার মাথায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পরাক্রমশালী নয়াদিল্লি।
পেহেলগামে সন্ত্রাসী হামলা, অপারেশন সিন্দুর, অপারেশন বুনিয়ান মারসুস, সবশেষ যুদ্ধবিরতি। ১৯ দিনের শ্বাসরুদ্ধকর সংঘাতে জয় পরাজয় নির্ধারণ অনেকটাই আপেক্ষিক বিষয়। তবে সামরিক এই সংঘাতে দেশের জনগণের কাছে ইমেজ পুনরুদ্ধারের কারণে আসল বিজয়ী পাক সামরিক বাহিনী, এই বিষয়ে দ্বিধা নেই কারো। ভারতীয় প্রথম সারির গণমাধ্যমগুলো নিয়ন্ত্রণ করছে বিজেপি সমর্থিত ব্যবসায়ীরা। তাই অপারেশন সিন্দুরের ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্যই প্রকাশ করেনি তারা। যেসব অনলাইন পোর্টাল সত্য প্রকাশ করেছে তাদেরকে সম্মুখীন হতে হয় নিষেধাজ্ঞার। তাই শিক্ষিত ভারতীয় তরুণদের ধারণা, এই যুদ্ধে জয়ী হয়েছে পাকিস্তান। This concern has still not been addressed in any of the Indian mainstream channels or newspapers about what may have happened on that first day of the Indian airstrike in terms of any damage inflicted to India. That's a clear red line. You're not supposed to mention it. You're not supposed to examine it. You're not supposed to ask questions about it. The younger adults who are more on social media, the highest among them, 18%, feel that perhaps Pakistan won the perception war. 1947 সালে জন্মের পর থেকে 4 বার সামরিক অভ্যুত্থান দেখেছে পাকিস্তান। ভারতের সঙ্গে যুদ্ধেও জড়িয়েছে 4 বার। 78 বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী পূর্ণ করতে পারেননি পূর্ণ মেয়াদ। এর পেছনে রয়েছে সামরিক বাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব। তারপরেও বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষায় বাড়ছে উর্দি পরিহিতদের পক্ষে সমর্থন। যুদ্ধবিরতির পরের 4 দিনের জরিপে দেখা যায় প্রায় সব ক্ষেত্রেই লেটার মার্কস পেয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। 96% পাকিস্তানি মনে করেন যুদ্ধে জয়লাভ করেছে পাকিস্তান। 82% মানুষ আসিম মুনিরের সেনাদের পারফরমেন্সে মুগ্ধ। আর সামরিক বাহিনী সম্পর্কে অভিমত বদলেছে 92% পাকিস্তানির। সীমান্তবর্তী পাঞ্জাবে জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও সামরিক বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও গুমের অভিযোগ লেগে আছে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে। অন্যদিকে বিপুল সংখ্যক পিটিআই সমর্থক এখনও ভোলেননি ইমরান খানকে কারারুদ্ধ করে রাখার ঘটনা। তাই সেনাদের পক্ষে কতদিন এই জনসমর্থন বজায় থাকে সেটি এখন দেখার বিষয়। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শারজাহ সিরিজ নির্ধারণী ম্যাচে রাত 9টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ইতিহাস গড়া জয় পায় আরব আমিরাত। শেষ পর্যন্ত পূর্ব পরিকল্পনায় না থাকলেও সিরিজের যোগ হওয়া সবশেষ টি-20 ম্যাচেই ভাগ্য নির্ধারণী হবে। আর জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। ক্রিকেটে বাংলাদেশের টি-20 পরীক্ষা চলছেই। সাদা বলের সংক্ষিপ্ত সংস্করণে বড় দলগুলোর সাথে বরাবরই ব্যর্থতায় জর্জরিত বাংলাদেশ। তবে এবার ছোট দলগুলোর বিপক্ষেও যুক্ত হয়েছে ব্যর্থতার ধারাবাহিকতা। সিরিজের দ্বিতীয় টি-20তে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 205 রান করেও হার, সেই ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন। প্রথম ম্যাচে হারের শঙ্কা জাগলেও ইনিংসের শেষ ওভারে বোলাররাই ম্যাচ জিতিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ঠিক তার উল্টো চিত্র। শেষ 2 ওভারে 29 রান ডিফেন্ড করার সহজ সমীকরণ মেলাতে পারেননি শরীফুল ইসলাম, তানজিম সাকিবরা। আরব আমিরাতের ব্যাটারদের চেপে ধরার পরিবর্তে নিয়ন্ত্রণহীন বোলিং আর খাপছাড়া ফিল্ডিংয়ে জয় উপহার দেয় স্বাগতিকদের। ফলশ্রুতিতে প্রথমবারের মতো বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়া জয়ে সিরিজে সমতা ফেরায় সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয় টি-20 শেষ মুহূর্তের দৃশ্যনাট্য অবশ্য বাংলাদেশের জন্য নতুন নয়। একাধিকবার জিততে জিততে হেরে যাওয়ার পরিসংখ্যানে তাই বারবার প্রশ্ন ওঠে, সমস্যাটা আসলে দক্ষতায় নাকি মানসিকতায়? আসলে খেলাটা তো আসলে মাথায়। আমরা কিভাবে আসলে ক্যালকুলেশন করতেছি, আমরা কি লজিক্যাল ওয়েতে ক্রিকেট খেলতেছি কিনা, আমরা মনে হয় মাঝে মাঝে লজিক ছাড়া ক্রিকেট খেলি। আরব আমিরাত সিরিজকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবেই নিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে হেরে নিজেরাই যেন নিজেদের আত্মবিশ্বাসের পোস্টমর্টেম করেছে। শেষ ম্যাচের আগে তাই সিরিজ বাঁচানোর পাশাপাশি পাকিস্তান সিরিজের প্রস্তুতি আর আত্মবিশ্বাস ফিরে পেতে ত্রিমুখী সমাধানের পথ খুঁজতে হবে টাইগারদের। আরিফুল ইসলাম সাহাব, এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে আজ নির্বাচন কমিশন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ, স্থানীয় সরকার নির্বাচনের দাবি। এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি না। ইশরাকের মেয়র ইস্যুতে রিটের আদেশ সকালে, নগর ভবনের সামনে আজও বিক্ষোভের ঘোষণা ইশরাক সমর্থকদের।
হাট না বসলেও খামারে কোরবানির পশু বেচাকেনা শুরু। গত বছরের চেয়ে দাম বেড়েছে অন্তত 10%। এক দশকে বাংলাদেশের চা রপ্তানি কমেছে 7 গুণ। আন্তর্জাতিক মান অর্জনে পিছিয়ে পড়ার অভিযোগ গবেষকদের। আর এই ছিল এখন বাজেটের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।